ভোটের খাস কথা। ভোটের খাস কথা নিবেদন করছে পুষ্পা ফার্নিচার, the best furniture ever you have seen. সহযোগী নিবেদক রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথাতে আপনাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ, যাকে গোটা জেলার মানুষ ভিক্টর হিসাবেই বেশি চেনেন। ভিক্টর দা, প্রথমেই স্বাগত আমাদের আরসিটিভির এই বিশেষ অনুষ্ঠানে আসবার জন্য। প্রথমেই যে কথাটা জিজ্ঞাসা করব, দীর্ঘদিন ধরেই আপনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 3 বারের আপনি বিধায়ক নির্বাচিত ছিলেন ফরওয়ার্ড ব্লক দল থেকে। আমরা যেটা দেখলাম যে কিছুদিন আগে আপনি দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দেন এবং যোগ দেওয়ার পরেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মতো একটা গুরুত্বপূর্ণ আসন, যেখানে একটা সময় কংগ্রেসের একেবারে দুর্গ বলা যেতে পারতো, আপনি প্রিয়রঞ্জন দাস মুন্সি, দীপা দাস মুন্সি থেকে শুরু করে, এবং তারপরে সিপিএম এর আধিপত্য ছিল, মোহাম্মদ সেলিম তিনি নির্বাচিত হয়েছিলেন। এইরকম একটা গুরুত্বপূর্ণ আসনে দল আপনাকে প্রার্থী করলো। খবরটা যখন পেলেন প্রথম, কি মনে হয়েছিল? খবরটা পাওয়ার পরে আনন্দ হয়েছিল, এবং আমাদের জেলা সভাপতি মাননীয় মোহিত সেন গুপ্ত মহাশয় আশীর্বাদ পেয়েছি। উনি বলেছিলেন তুমি আগে আমরা আগামী দিনের জন্য তৈরি করব, সেই কথা উনি রেখেছেন, এবং ওনার আশীর্বাদ নিয়ে আমিও এগিয়ে গেছি। এবং যখন আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি উনি দিল্লিতে আমার নাম প্রস্তাব করেছিলেন, উনিও বলেছিলেন কি তোমাকে এমপি জন্য আমরা তৈরি করছি, তোমাকে আগামী দিনে পার্লামেন্টে আমরা দেখতে চাই। তো একটা ভালো লাগলো কি পার্টি আমার প্রতি সেই আস্থা রেখেছে এবং আমার মুখে পার্টি সেই সম্মান দিয়েছে, সেই জায়গায় আমি আনন্দিত। আমার সঙ্গে যারা ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যারা এসেছিল এবং এলাকাবাসী, রায়গঞ্জবাসী সবাই খুব আনন্দ পেয়েছে। আমরাও খুব খুশি হলাম কি চলো একটা সুযোগ এসছে কি এতদিন বৃহত্তর প্রেক্ষাপটে একটা লড়াইয়ের সুযোগ পাবো সেই জায়গাটা। এবং রাজনীতিতে যদি বলা যায় তো আমি স্কুলের গন্ডি পেরিয়ে এবার ইউনিভার্সিটিতে ঢোকার একটা সুযোগ হলো। একদম তাই। আরেকটা প্রশ্ন প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি যে যারা নতুন ইয়ং জেনারেশন, তারা হয়তো আপনার রাজনীতিটা খুব একটা জানে না, কিভাবে আপনি রাজনীতিতে আসলেন বা আপনার পারিবারিক ঐতিহ্য কি, কিভাবে আপনার রাজনীতিতে আসা ছাত্রাবস্থা থেকে? না, আমি তো জন্মগ্রহণ করেছিলাম একটা রাজনীতিক পরিবারে, যেখানে বাবা আমার জন্মের আগে থেকে এমএলএ। আমি যখন বাবাকে দেখতাম আমি তো জানতাম না বাবা কি করেন, কিন্তু পরিবারের একটা প্রভাব ছিল, এটা বুঝতে পেরেছি। রাজনীতি পরিবারে থাকার জন্য একটা পরিচয় ছিল, কিন্তু আমার রাজনীতিতে আসার এটা কোনো ইচ্ছা বা এরকম ইন্টেনশনালি আসেনি। কিন্তু ছাত্র জীবনে যখন আমি ল কলেজে কলকাতায় আসি, একটা জেনেটিক্যালি একটা রিভলিউশনারি অ্যাটিটিউড ছিল, অন্যায় হলে সেটা প্রতিবাদ করার একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছিল। তো কলেজে গিয়ে যখন আমি ভর্তি হই যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ছিল 2002 সালের। তখন ওখানে তৃণমূল ছাত্র পরিষদের একটা রাউডিনেস ওখানে দেখা যেত কি সবসময় ছাত্রদের উপরে ইউনিয়ন রুমে টর্চার করা, এগুলো তার প্রতিবাদ আমি করেছিলাম। সেখান থেকেই ছাত্র রাজনীতিতে প্রবেশ। ও প্রতিবাদ করতে গিয়ে ওখান থেকে ছাত্র রাজনীতি, তারপর কলেজ নিয়ে নির্বাচন থেকে ক্যালকাটায় ডিস্ট্রিক্টের আমি ছাত্র ব্লকের প্রেসিডেন্ট হয়েছিলাম। পরবর্তী আবার ছাত্র ব্লকের হয়ে স্টেটের সেক্রেটারি হয়েছিলাম। 2016 সালে আমাকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট করা হয় ছাত্র ব্লকের। আমি তখন অল ইন্ডিয়া প্রেসিডেন্ট 2010 সালে। আবার আমি 2011-12 সালে আমি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি হয়েছিলাম ইউথ লীগের। তো এইভাবে ছাত্র থেকে যুব থেকে পার্টি, এইভাবে এগোতে এগোতে তারপর 2009 সালে আমাকে মাঝখানে এমএলএ করা হয়, টিকিট দেওয়া হয়। তখন আমি বাই ইলেকশনে বামফ্রন্টের হয়ে একমাত্র আমি জিতেছিলাম। তারপর থেকে রাজনীতিতে পরপর এমএলএ 3 বার থাকলাম, এখন লোকসভার প্রার্থী।
গত পঞ্চায়েত মানে আপনি যখন কংগ্রেসে যোগ দিলেন তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত পর্যন্ত বলেছিলেন যে এই মুহূর্তে জেলায় সংগঠন কংগ্রেসের আক্ষরিক অর্থে আগে যে সংগঠন ছিল অধিকাংশই তৃণমূল কংগ্রেসে তারা দলবদল করে চলে গিয়েছে, ফলে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা আগের চাইতে অনেকটাই কমে গিয়েছে। আপনি যোগ দেওয়ার পর সেখানে সংগঠনের একটা বাড়ন্ত হবে। গত পঞ্চায়েত যে নির্বাচন হলো সেই নির্বাচনেও আপনার যে বিধানসভা এলাকা সেখান থেকেও তো কংগ্রেস টিকিটে জয়লাভ করেছিল এবং সেখানে একটা মানে জবরদস্ত একটা লড়াই সেখানে তৈরি হয়েছিল। এটা সম্ভব হলো কিভাবে? মানুষ একটা বিকল্প খুঁজছিল। তৃণমূল এবং বিজেপি একদিকে সাম্প্রদায়িক রাজনীতি আর একদিকে স্বৈরাচারী রাজনীতির মাঝখানে জনগণ ফেসেছিল। সেখানে বিকল্প একটা ব্যবস্থা মানুষ খুঁজছিল কি কোনো একটা জায়গায় আমরা যাতে যেতে পারি। সেই বিকল্প ব্যবস্থাটাকে যাতে আমরা দাঁড় করাবো সেই ভরসাটা মানুষের কাছে আমি তুলে ধরলাম কি তৃণমূল এবং বিজেপিকে বাদ দিলেও লড়াই করার রাস্তা আছে, আর সেখানে কংগ্রেস হচ্ছে বিকল্প। সেইভাবে বার্তা দিয়ে মানুষের কাছে আমি গেছিলাম এবং কিছু ঘটনাগুলো ঘটলো যে পরপর আমরা দেখলাম গোয়ালপুকুরে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান যেটা হচ্ছে জৈনগাঁও পঞ্চায়েত, সে যেভাবে মানুষকে গুলি করে খুন করলো, তারপরে তাকে রক্ষা করার জন্য পুলিশ এবং নেতা মন্ত্রী সবাই ঝাঁপিয়ে পড়লেন এবং যারা আহত, যার পরিবারে মানুষ খুন হলো তাদের পাশে কেউ থাকলো না। যে খুন করলো সেও তৃণমূল, যে মারা গেল সেও তৃণমূল। কিন্তু দুর্ভাগ্য কি আইন ব্যবস্থাটা যে আছে, পুলিশ যে ভিকটিম তার পাশে দাঁড়াবে বা প্রশাসন তার পাশে থাকবে, কিন্তু প্রশাসনের উপস্থিতিতে গুলি চলছে, মার্ডার হচ্ছে, কিন্তু পুলিশ যে খুন করছে তাকে ধরছে না। তাদের বিরুদ্ধে আমি আন্দোলন করেছিলাম। তারপর ওই জৈনগাঁও পঞ্চায়েতের প্রধান অ্যারেস্ট হলো, এখনো জেলবন্দি হয়ে আছে। তো এই ঘটনা হয়েছে। তারপর আমরা দেখলাম গুঞ্জরিয়াতে একটা মানে এরকম মর্মান্তিক ঘটনা হয়তো ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু গুঞ্জরিয়াতে যে ঘটনা ঘটলো একটাই পরিবারে তৃণমূলেরই পরিবারকে তৃণমূলের লোকরা খুন করছে, আর পরপর 4 জন ভাইকে খুন করা হয়েছে। প্রথম ভাইকে খুন করে 3 মাসের জন্য জেলে যাচ্ছে, আবার ওখান থেকে এভিডেন্স না পাওয়ার জন্য ওরা ছাড় পেয়ে যাচ্ছে, আবার এসে থ্রেট দিচ্ছে কি তোমার আর একটা ভাইকে মারবো, আবার 6 মাস পর ওই ভাইকে মেরে দিচ্ছে। এইভাবে থ্রেট দিয়ে 3 মাস পর বেরিয়ে এসে 4 জন ভাইকে খুন করে দিল। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে না কোনো নেতা মন্ত্রী বা স্থানীয় কোনো প্রতিবাদ হলো না, পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিলেন। এই খবরটা পাওয়ার পর আমি তখন ঝাঁপিয়ে পড়লাম। তার জন্য আজকে 11 জন কাস্টোডিয়াল ট্রায়ালে জেলবন্দি হয়ে আছে। তো এই যে ঘটনাগুলো মানুষের কাছে মনে সাড়া দিয়েছে, মানুষ দেখেছে কি না ভাই একজন তো আছে যে আমাদের জন্য লড়াই করছে। এই প্রসঙ্গে আমার আরো দুটো কথা মনে পড়লো ভিক্টর দা। প্রথমত ইসলামপুর যে বাইপাস জমি আন্দোলন, আমার এখনো স্পষ্ট মনে আছে যে জমিদাতাদের যে বঞ্চনা করার অভিযোগ তুলে আপনি একদম প্রশাসনিক দপ্তর ঘেরাও করে বসেছিলেন লাঠিসোঁটা হাতে। এবং দ্বিতীয় ঘটনা সেটা হচ্ছে রাজ্য বিধানসভায় নীল সাদা রং নিয়ে আপনি মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি প্রশ্নবাণ ছুড়েছিলেন এবং সেটা গোটা রাজ্য রাজনীতিতে আলোচনা হলো যে একজন তরুণ যে বিধায়ক যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারলো। এই যে প্রতিবাদী সত্তা আপনি যেটা বললেন যে আপনি প্রতিবাদ জানিয়েছেন, এই প্রতিবাদী সত্তার উৎসটা কোথা থেকে, মানে কিভাবে এই প্রতিবাদী ভূমিকাটা গ্রহণ করেন মাঝে মধ্যে? এটা হচ্ছে জেনেটিক্যালি হয়। এটা বাবা আমার প্রতিবাদী একজন লড়াকু নেতা হিসাবে পরিচিত ছিলেন এই এলাকায়, মানুষের কাছে এখনো তার স্মৃতি মানুষ মনে রেখেছে। ওনার বিভিন্ন আন্দোলন এগুলো মানুষ গল্পের মধ্যে এখনো আমাকে শোনায়। তো সেখান থেকে একটা এসছে যে বাবার মতন একটা চেষ্টা আমিও করি। আর সেখানে হচ্ছে যে মুখ্যমন্ত্রী সম্বন্ধে যেটা বলেছিলাম, কেন এটা বাস্তবে এটা রাজ্যের মানুষকে বোঝা উচিত যে একটা সরকার তার পরিবারের একজন সদস্যকে শুধু জনগণের পয়সা তাকে দিয়ে কোটিপতি করার একটা চক্রান্ত করলো। সেখানে মুখ্যমন্ত্রী সরকারে আসার পর যে আমাদের মিউনিসিপ্যালিটি যে দপ্তর আছে, যেটাকে পৌর দপ্তরের মধ্যে দিয়ে ফিরহাদ হাকিম তখন মন্ত্রী ছিলেন, ওনাকে দিয়ে একটা বিল পাস করানো হলো কি সারা রাজ্যে যতগুলো পৌরসভা আছে সব পৌরসভাকে নীল সাদা রং করতে হবে। এবং ওই নীল সাদা রং করতে গিয়ে ওর যে টেন্ডারটা হলো তার একটাই কোম্পানি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির নামে। সে 100 কোটি টাকার কাজ দিয়ে দেওয়া হলো একটা
যে কোম্পানির কোনো এক্সপিরিয়েন্স নাই, তার কোনো ক্রেডেনশিয়াল নাই, তার হাতে তুলে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং পুরো রাজ্যকে নীল সাদা রং করে দেওয়া হলো। সেখানে আমি আপত্তি করেছিলাম, জনগণের পয়সাগুলোকে কোনো একজন ব্যক্তিকে ধনী বানাবার জন্য বা কোটিপতি তৈরি করার জন্য জনগণের পয়সাগুলোকে আপনারা নষ্ট করছেন। এবং সেই রঙের কনসেপ্টটা কোথা থেকে এসছে? যেহেতু কি বড় মন্ত্রী, ওনার দপ্তর থেকে এই টেন্ডারটা হচ্ছে, তা আমি বলেছিলাম আপনি নীল সাদা রংটা করলেন কি করে, এই কনসেপ্টটা কোথা থেকে আসলো? তখন উনি কোনো সৎ উত্তর দিতে পারেননি। আমি সেখানে বলেছিলাম কি মুখ্যমন্ত্রী অন্যায় করছেন, জনগণের পয়সা লুট করছে, নিজের পরিবারের একজন সদস্যকে, অভিষেক ব্যানার্জিকে কোটিপতি করার চেষ্টা করছেন। সেখানে আপনি আপত্তি না করে, আপনি যেহেতু ওনার চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, তা আপনার ওনার সামনে গেলে আপনার মাথা নিচু করে দাঁড়াতে হয়। সেই জন্য ওনার হাওয়াই চটিটাই সবসময় আপনার চোখের সামনে ভাসে। তো এই নীল সাদা হাওয়াই চটি উনি পরেন, সেই জন্য আপনি সারা বাংলাকে নীল সাদা রঙে রং করার দায়িত্ব দিলেন। বক্তব্যে মানে চরম বিতর্ক তৈরি হয়ে গেছিল রাজ্য জুড়ে, যে মানে তখন একটা মানে ফরওয়ার্ড ব্লকের একজন তরুণ বিধায়ক মুখ্যমন্ত্রীর সঙ্গে মানে বিষয়ে এই ধরনের উক্তি, এটা তো মারমার কাটকাট পরিস্থিতি তৈরি হয়েছিল। এটা হয়েছে বিধানসভার মধ্যে, যখনই আমি বক্তব্য রাখতাম তো আমাদের মাননীয় স্পিকার সাহেব বিমান ব্যানার্জি, উনি আমাকে কয়েকবার এমন হয়েছে কি আগে নিজের ঘরে ডেকে নিতেন, ডেকে বলতেন কি আজকে তোমার বক্তব্য আছে, তুমি এমন কিছু বলবে না কি আমি বিপদে পড়ি, এরকম বলতেন। তাহলে এই যে আপনার ইমেজটা, এটা কি ভোটের মার্কেটে এই কৌশল কাজে লাগাচ্ছেন বিভিন্ন জায়গায় যখন প্রচার? আমি মানুষের কাছে আমি মানুষের কথা তুলে ধরি, আর আমার বক্তব্যের মধ্যে আমি কটাক্ষ করতে গিয়ে যে বাস্তব কথাগুলোকে বলি, আমার মতন করে বলি। আমি কোনোদিন কোনো স্ক্রিপ্ট তৈরি করে বক্তব্য রাখি না। যেটা আমার মনে হয়, যেটা আমি ফিল করি, সেটাই আমি জনগণের কাছে তুলে ধরার চেষ্টা করি। সেটা জনগণ ওটাকে ভালোভাবে নেয়, ভালো লাগে, হাততালি পাই, সেটা জনগণের ভালোবাসাটা পাচ্ছি, সেটার জন্য তো জনগণকে ধন্যবাদ দিতে হবে। আমার বক্তব্য তারা শুনছেন এবং ওটাকে গ্রহণ করছেন। গোটা রাজ্যে মানে বামফ্রন্ট কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে। এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি বারংবার বলছে কোনো অস্তিত্ব নেই আপনাদের। একমাত্র বিধায়ককে জেতাতে পারলেন সাগরদিঘি থেকে, তাকেও দলে ধরে রাখতে পারলেন না আপনারা, সেও তৃণমূল কংগ্রেসে চলে গেলেন। তাহলে এই যে এই পরিস্থিতিতে যে আপনাদের কোনো বিরোধীদের অভিযোগ কোনো সংগঠন নেই, কিচ্ছু নেই, সাইনবোর্ডে পরিণত হয়েছে, সেই রকম একটা দল থেকে আপনি লোকসভা, রায়গঞ্জ লোকসভা নির্বাচন থেকে দাঁড়াচ্ছেন, তো জেতার ব্যাপারে তো কোনো আশা কি দেখতে পাচ্ছেন? আমি সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। আমি ফরওয়ার্ড ব্লক দলও যখন করতাম, তখনও আমি কিন্তু মমতা ব্যানার্জির দল থেকে আমাকে বারে বার সমস্ত রকম প্রলোভন দেওয়া হয়েছে, এবং আমাকে রাজ্যের মন্ত্রী, লোকসভার টিকিট সবই কিছু আমার কাছে প্রলোভন দিয়েছে, এবং আমাকে প্রেশারাইজ করে দলে টানার চেষ্টাও করা হয়েছে। বিভিন্ন প্রশাসনিক দিক থেকে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনার একমাত্র শিষ্য যে আপনার পথে হাঁটার জন্য তৈরি আছে। বাকি যাদেরকে আপনি দলে নিয়ে আসছেন অন্য দল থেকে ভাঙিয়ে, তারা কিন্তু নিজের সুবিধার জন্য আপনার কাছে যাচ্ছে, কিন্তু আপনার পথকে স্মরণ করে বা আপনাকে আদর্শ মেনে কেউ কিন্তু আপনার দলে আসছে না। একমাত্র আমি, আপনি বিরোধী নেত্রী হিসাবে আপনার যে ভূমিকা, আপনি একজন লড়াকু মহিলা হিসাবে আপনাকে যতটা আমি জেনেছি, আপনার সম্বন্ধে পড়েছি, সেই পথে কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আমার জায়গা থেকে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমি প্রস্তুত আছি। শেষ লড়াই অবধি আপনার বিরুদ্ধে আমি থাকবো। মানে আপনাদের জোট সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে দিল্লিতে আপনারা যে ইন্ডি জোট আপনারা গঠন করেছিলেন, সেই ইন্ডি জোটের ভবিষ্যৎ তো প্রায় একেবারে শেষের পথে, একের পর এক সব আপনাদের মানে জোট ছেড়ে বেরিয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা জোট করে লড়ছেন, যদিও জোট সার্বিক এটা বলবো না, কারণ কুচবিহারে বামেদের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দিয়েছে। সার্বিক এটা বলা যেতে পারে, বিমান বসুও তিনি বলেছেন আসল সমঝোতা হয়েছে, সার্বিক জোট হয়নি। আবার কেরালার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সেখানে রাহুল গান্ধী যার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, তিনি হচ্ছে সিপিআই এর সর্বভারতীয় সম্পাদক ডি রাজার স্ত্রীর ওয়াইফের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তো এই যে আপনারা কেরালাতে কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই হচ্ছে, আবার আপনারা পশ্চিমবঙ্গে আপনারা জোট করছেন, মানুষ বিভ্রান্ত হচ্ছে না এটা করে যে আপনাদের মানে নৈতিক কোনো বা কৌশলগত কোনো কারণ নেই, আপনারা যখন যেখানে সুবিধা পাচ্ছেন সেখানে আপনারা জোট করে করছেন? কই বিজেপি তো এটা করছে না। বিজেপির ব্যাপারটা আলাদা। বিজেপির
জায়গায় ওরা আপনাদের একটা এনডিএ জোটের মধ্যে ওদের একটা আছে, মেন পার্টি হয়ে গেছে বিজেপি, তারা নিজের মতন করে সাজিয়ে চলে আসছে। কংগ্রেস আর বাম জোট যেটা হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে জোট হচ্ছে। কেন কি আমাদের যে এটা আসন সমঝোতা হয়েছে, বিভিন্ন জায়গায় একটা আসন সমঝোতা হচ্ছে, কোথাও ফ্রেন্ডলি ফাইট করতে হচ্ছে, কেন রাজনীতির পরিস্থিতি আলাদা আলাদা রাজ্যে আলাদা আছে, সেই জন্যে সেইভাবে ব্যবস্থা নিতে হচ্ছে। বিশেষটা আমি পশ্চিমবাংলায় বলি, যেখানে কোচবিহারের কথা আপনি তুললেন, কোচবিহারে যে কংগ্রেস প্রার্থী দিয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে, তো ওখানে পশ্চিমবাংলায় বামফ্রন্টের মধ্যে কোনো সমস্যা নেই, একমাত্র ফরওয়ার্ড ব্লকের সঙ্গে 3টি আসনকে নিয়ে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়া, বারাসাত এবং কোচবিহার, এই 3টি আসনকে নিয়ে। তো ফরওয়ার্ড ব্লকের বর্তমানে যে সাংগঠনিক অবস্থা, আমি যেহেতু কি ফরওয়ার্ড ব্লক দল থেকেই কংগ্রেসে এসেছি, তো আমার ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতৃত্ব মধ্যে আমার নাম ছিল, আমি রাজ্যের নেতা ছিলাম, সেই জায়গায় তো আমি রাজ্যের পরিস্থিতিটা জানি ফরওয়ার্ড ব্লকের। সেখানে ফরওয়ার্ড ব্লক বর্তমানে লোকসভা লড়ার মতন অবস্থা কোথাও নেই। সেখানে বাম ফ্রন্ট হিসাবে ওনাকে একটা আসন ছাড়া হয়েছে কোচবিহার, যেহেতু কমল গুহকে শ্রদ্ধা জানিয়ে। কমল গুহর মাটি, কমল গুহ ফরওয়ার্ড ব্লকের একটা, কোচবিহার জেলা বলতে গেলে একটা দুর্গ ছিলেন এককালে, কমল গুহর আমলে ছিল, সেই জায়গাটাকে সম্মান জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই সম্মানটাকে নিয়ে ফরওয়ার্ড ব্লক যদি ওখান থেকে পুনরায় একটা আরম্ভ করতো, সেটা ভালো হতো। কিন্তু বর্তমানে আমি যেটা বুঝেছি যে অশোক ঘোষ বেঁচে থাকাকালীন অবধি ফরওয়ার্ড ব্লকটা প্রকৃত বামপন্থী দল হিসাবে কাজ করত অশোক ঘোষের নেতৃত্বে। আজকে যে ফরওয়ার্ড ব্লক দলের যারা নেতৃত্ব রাজ্য স্তরে আছেন, তারা আজকে প্রকৃত বামপন্থী দল বা বামপন্থী হিসাবে তারা কাজ করতে ইচ্ছুক নয়। তারা একটু ডানপন্থী দলের সঙ্গে যোগাযোগ রেখে দলটা চালাবার চেষ্টা করছেন, যেই জন্য ফরওয়ার্ড ব্লকের সঙ্গে নীতিগতভাবে আমার একটা লড়াই হয়েছে, যার জন্য আজকে আমি বুঝতে পেরেছি কি ফরওয়ার্ড ব্লকে থেকে বামপন্থীদের যে লড়াই, যেখানে জল জঙ্গল জমিনের কথা বলা হয়, গরিবের কথা বলা হয়, কৃষকের কথা বলা হয়, বেকারের সমস্যা নিয়ে আমরা লড়াই করি, আজকে এই সমস্ত বিষয় নিয়ে রাহুল গান্ধী দেশের মানুষের সামনে তুলে ধরছেন। আজকে রাহুল গান্ধীর মুখে যে কথাগুলো আসছে, গরিবের কথা, কৃষকের কথা, শ্রমিকের কথা, এইগুলো কথা বামপন্থীরা বলে। তো সেখানে আমি দেখলাম আজকে যদি একটা বড় লড়াই হয় দেশের মধ্যে, একটা পুঁজিবাদী দলের বিরুদ্ধে, সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়তে হয়, স্বৈরাচারী দলের বিরুদ্ধে লড়তে গেলে একমাত্র বিকল্প হচ্ছে কংগ্রেস। তাই আমি লড়াই করার জন্য কংগ্রেস দলে রাহুল গান্ধীকে সামনে নেতা হিসাবে পেয়েছি, এবং প্রদেশে আমাদের অধীর রঞ্জন চৌধুরী, জেলায় আমার মোহিত সেনগুপ্ত, এনাদেরকে সামনে রেখে আমি কংগ্রেস দলে এসেছি, যাতে আমি লড়াইটা করতে পারি। বিরোধীরা তো বলছে আপনি টিকিট পাওয়ার জন্য কংগ্রেস এসেছেন, না তো আপনি ফরওয়ার্ড ব্লক ছেড়ে কংগ্রেসে কেন আসলেন? টিকিটটা কনফার্মের জন্য আপনি কংগ্রেসে যোগ দিয়েছেন, বিরোধীদের অভিযোগ। না না, আমি কোনোদিনই কংগ্রেসে এসে টিকিট পাবো এই আশাও করিনি, কেন কি আমি জানি কি কংগ্রেস দলের মধ্যে আমার থেকে অনেক সিনিয়র নেতৃত্বরা আছেন, যোগ্য লিডারশিপ এখানে আছে, যারা কংগ্রেসের হয় এই জেলা থেকে লড়াই করেছেন এবং সাংসদও থেকেছেন, এখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়া হয়েছে, সেরকম ব্যক্তিত্ব প্রিয়রঞ্জন দাসমুন্সিকে আমরা পেয়েছি এখানে। সেই মাটিতে কংগ্রেসের অনেক যোগ্য নেতারা আছেন এখানে, সেখানে যে আমি টিকিট পাবো এই আশাও আমি করিনি। এটা তো আমাকে কংগ্রেস সামনে রেখে আমাকে প্রজেক্ট করছে, এর জন্য আমি কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি, কি আমাকে কংগ্রেস এই সুযোগ দিয়েছে, তার জন্য কংগ্রেসকে ধন্যবাদ জানাচ্ছি আমি। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি। বিজ্ঞাপনী বিরতির পর আমরা ফিরে আসছি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথা, যেখানে আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। ভোটের খাস কথা। Pushpa Furniture, the best furniture ever you have seen. কামাখ্যা
কামাখ্যা তারাপীঠ সিদ্ধ তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী বিদ্যা, বিবাহ, চাকরি, বিচ্ছেদ, বশীকরণ, ভূতপেত দোষ, মাঙ্গলিক দোষ, মামলা মোকদ্দমা, গৃহশান্তি, কালা জাদু থেকে মুক্তি, যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ওনাকে পাওয়া যাচ্ছে রত্নজ্যোতি শোরুম, দেবীনগর, রায়গঞ্জ। এছাড়াও পাবেন মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও। ভোটের খাস কথা। বিরতির পর ফিরে এলাম আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোটের খাস কথাতে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রঞ্চ ওরফে ভিক্টর। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে একদম 26 তারিখে আমাদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন জায়গায় আপনি প্রচারের কাজ চালাচ্ছেন, মানুষের কাছে কি বার্তা তুলে ধরছেন, কি বলে ভোট চাইছেন? মানুষের কাছে আমি গিয়ে যে বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, যেখানে মানুষ তার বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলছে, যেখানে দেশ আজকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এবং তার পাশাপাশি যে আমাদের ধর্মীয় সম্প্রীতি, আমরা ওই সম্প্রীতিটাকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেইগুলো মানুষের কাছে তুলে ধরছি। পাশাপাশি দেশকে আগামী দিনে ভবিষ্যৎকে বাঁচাবার জন্যে রাহুল গান্ধী যে 5টা ন্যায়ের কথা বলেছেন, সেই 5টা ন্যায়ের কথা বলছি, যেখানে প্রত্যেকটা গরিব মহিলাদের জন্যে বছরে 1 লক্ষ টাকা দেওয়া হবে। সেই ব্যবস্থা যদি ইন্ডিয়া সরকার আসে তাহলে সেই ব্যবস্থা করা হবে। সেগুলো তো 30 লক্ষ শূন্য পদ যে বিজেপি তৈরি করে রেখেছে, সেই শূন্য পদগুলোকে পূরণ করা, যাতে শিক্ষিত ছেলেরা চাকরি পায়। সেখানে এমএসপির আইনের কথা আছে, যে কৃষকের ফসলের যাতে তারা মূল্য পায়, সেই সব কথাগুলো তুলে ধরছি। তার সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ইস্যুস যেখানে আছে, সেগুলোর জন্য যে একজন লোকসভা সাংসদ হিসাবে যদি আমি সুযোগ পাই, তাহলে ওইগুলোর দিকে আমার নজর থাকবে, সেগুলো ব্যবস্থা যাতে করা যায় সেইগুলো দেখবো, এইগুলো তুলে ধরছি। আমাদের জেলাতে শিল্প স্থাপনের সম্ভাবনা কিছু ক্ষেত্রে থাকলেও শিল্প স্থাপনে সেরকম কোনো গতি আসেনি। আপনি যেখানে রয়েছেন ইসলামপুর মহকুমায়, আনারস শিল্প বলুন বা চা শিল্প বলুন, এটা একটা সমস্যা রয়েছে। পাশাপাশি ধরুন রায়গঞ্জ, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিযায়ী শ্রমিক এখানে কোনো কর্মসংস্থান পাচ্ছে না বলে বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে অনেকে দুর্ঘটনায় মারাও যাচ্ছেন। আর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত নিয়ে কোনো আপনি মাস্টার প্ল্যান রয়েছে যে আপনি যদি সাংসদ হিসেবে নির্বাচিত হন কি করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যেটা পরিযায়ী শ্রমিকের যে ঘটনা, এটা আমার চোখে সব থেকে বড় করে উঠে আসলো যখন লকডাউনটা হলো। লকডাউনের সময় যখন আমার কাছে নানান রকম ভাবে মানুষরা যোগাযোগ করলো, তখন আমি জানতে পারলাম কি আমাদের জেলা থেকে প্রায় 2.5 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে আছে। এবং সারা রাজ্যে যখন আমি খবর নিলাম, তখন আমি একটা সোর্সে ইনফরমেশন কালেক্ট করলাম, তখন জানতে পারলাম 42 লক্ষের বেশি মানুষ যারা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। এবং তারা যে ওখানে কাজ করছে, তারা ওখানে গভর্নমেন্ট সেক্টরও কাজ করছে, প্রাইভেট সেক্টরও কাজ করছে। তাতে আমি বুঝতে পারলাম কি যখন আমাদের এখানকার এত বড় একটা শক্তিকে অন্য রাজ্যে তার গভর্নমেন্টরা কাজে লাগাচ্ছে, হয়তো কনস্ট্রাকশনের কাজে লাগছে, রোড এর কাজে লাগছে, বা কলকারখানাতে কাজে লাগানো হচ্ছে, তো সেই কাজগুলো যদি আদার স্টেটের গভর্নমেন্ট গুলো আমাদের শক্তিটাকে কাজে লাগাচ্ছে যুব সমাজের, তো সেই শক্তিটাকে আমাদের স্টেটের গভর্নমেন্ট কেন লাগাতে পারছে না? তার জন্য আমার একটা চিন্তা ভাবনা আছে, যদি কালকে আমি সেই সুযোগ পাই, তাহলে এই কথা আমি পার্লামেন্ট থেকেও তুলে আমাদের রাজ্যে তার জন্য যদি আন্দোলনে যেতে হয়, সে একটা বড় আন্দোলন গড়ে তোলার আমার একটা চিন্তা ভাবনা আছে, যাতে সরকারকে আমি বাধ্য করি যে আমার পরিযায়ী শ্রমিক বাইরে যাবে না, যে কাজ ওরা অন্য রাজ্যে করছে সেই কাজের সুযোগ এখানে করে দিতে হবে। এটা একটা আমার চিন্তা ভাবনা মধ্যে আমি রেখেছি। বিশেষ করে যেটা আমি বুঝতে পারছি, মানে এগুলো ডেটাগুলো যদি পুরো প্রপার ডেটা থাকে, তাহলে বুঝতে পারবেন কি আমরা তো আমি রাফলি বলছি কি আমি বললাম আমাদের জেলা থেকে 2.5 লক্ষ, এটা হয়তো সংখ্যাটা আরো বেশি হতে পারে। আর যে কলকারখানার যে আমাদের কাছে ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে, যেরকম আপনি বলে আনারসের একটা, তো এখানে আনারসের নিয়ে অনেকগুলো ফ্যাক্টরি করা যেতে পারে, যেখানে আনারসের অনেকগুলো প্যাকিং ফুড ওইগুলো হচ্ছে, এখন ড্রাই ফ্রুটস তৈরি হচ্ছে, তার মধ্যে ওইগুলো ব্যবস্থা করা যায়, কিন্তু সেগুলো
করতে গেলে যারা ইনভেস্টার এখানে আসতে চাইছেন তাদের জন্য তো পরিবেশটা তৈরি করতে হবে, পরিকাঠামোটা লাগবে। পরিকাঠামোটা লাগবে, কিন্তু সরকার তো সেই পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। মমতা ব্যানার্জির দলের যে তোলাবাজরা এখন জায়গায় জায়গায় তোলাবাজি করছেন, তো বাইরে থেকে যারা ইনভেস্টার আমাদের জেলায় আসবেন কি করে? তারা আসলে তো এই তোলাবাজদেরকে দেখে আগেই ভয় পেয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কি শুধু নর্থ বেঙ্গলে যদি সরকার মনে করে, তো আমাদের নর্থ বেঙ্গলে ডোলোমাইটের পাওয়া যায়, ডোলোমাইটসের একটা বড় খনি আছে, তো সেখানে সিমেন্ট ফ্যাক্টরি গড়ার একটা বড় সুযোগ আছে, কিন্তু আমাদের এখানকার ডোলোমাইটস চলে যাচ্ছে এখান থেকে বাইরে, অন্য স্টেটে গিয়ে আবার সিমেন্ট ফ্যাক্টরি তৈরি হচ্ছে আমাদের ডোলোমাইটসকে নিয়ে। ব্যাম্বু, বাঁশ, বাঁশের উৎপাদনের জন্য উত্তরবঙ্গ সব থেকে বেশি উৎপাদন দিচ্ছে বাঁশের, কিন্তু পেপার ইন্ডাস্ট্রিতে বাঁশের প্রয়োজন হয় পেপার তৈরি করতে গেলে। তো আমাদের এখান থেকে আপনি দেখবেন বাঁশের ট্রাককে লোড করে করে মানে হাজার হাজার ট্রাক লরি এখান থেকে যাচ্ছে, সেই বাঁশগুলো আমাদের এখান থেকে নিয়ে গিয়ে অন্য স্টেটে পেপার ফ্যাক্টরি হচ্ছে। তো সেটা আমি বিধানসভায় যখন ছিলাম তখন আমি, আমাদের মন্ত্রী ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন পার্থ চ্যাটার্জি মহাশয়, যিনি এখন জেলে আছেন শিক্ষা দপ্তরের দুর্নীতির কারণে। তখন আমি ওনাকে এই প্রস্তাবও দিয়েছিলাম কি আপনি ব্যাম্বু এতগুলো আমাদের প্রোডাকশন আছে, এখানে একটা পেপার ইন্ডাস্ট্রি করা যায় তার ব্যবস্থা নিন। আমি তার প্রপোজালও জমা দিয়েছিলাম ওনাকে, কিন্তু সরকারের কোনো ইচ্ছাই ছিল না কি এখানে কোনো ইন্ডাস্ট্রি হোক। সেই আমি ডোলোমাইট যে সিমেন্ট ফ্যাক্টরি হতে পারে, পেপার ইন্ডাস্ট্রি এখানে হতে পারে, আনারসের যে কথাটা বললেন সেটা হতে পারে, এরকম আমাদের এখানে তোলাই পাঞ্জিকে নিয়ে আমরা এটাকে একটা ভালো মার্কেটিং করতে পারলে রায়গঞ্জবাসী, বিশেষ করে রায়গঞ্জের বিখ্যাত জিনিসের মধ্যে লন্ডন অলিম্পিকেও তুলাই পাঞ্জি চাল গিয়েছে, তুলাই পাঞ্জি, তো সেটা লন্ডনে শুধু পাঠানো হচ্ছে কি চায় আপনাকে পাঠালাম, কিন্তু সেটাকে যদি মার্কেট করতে চায় গভর্নমেন্টের যদি সব মনোভাব থাকে, তো যেগুলো হচ্ছে এখন ডিপার্টমেন্ট আছে, মার্কেটিং রেগুলেটেড বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল, এইসবকে যদি কাজে লাগায় তাহলে আমাদের তুলাই পাঞ্জির উৎপাদনটা এখানে আরো বড় পরিমাণে নিয়ে যাওয়া যেতে পারে। এবং তার মার্কেটিংটা করলে এই চালটা শুধু বাংলার মধ্যে নয়, মানে এটা সারা দেশের সঙ্গে সঙ্গে বিদেশে এই চালটার একটা ডিমান্ড বেড়ে যেতে পারে। অবশ্যই, তো অনেকগুলো চাষি তাতে উপকৃত হবেন। এই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন যদি এগুলো আমার মাথায় আছে, যেগুলো আমি চাইছি কি এগুলো যদি করার সুযোগ হয় তা আমি এগুলোর জন্য চেষ্টা করব। বিক্টরবাবু, আরেকটা প্রশ্ন, দেখুন তৃণমূল কংগ্রেস তো বারংবার বলছে জন্ম থেকে মৃত্যু যা যা পরিষেবা দেওয়ার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার বলুন, সবুজ সাথী বলুন, সবুজশ্রী বলুন, সমব্যথী প্রকল্প, একাধিক প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। তা আপনারা কিভাবে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন যে রাজ্য সরকার এত লক্ষ উপভোক্তা তৈরি করলেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী তো আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছে, তারপরেও কিভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আপনারা ভোট চাইতে যাচ্ছেন গ্রামেগঞ্জে? দেখুন, প্রথম কথা হচ্ছে কি যেটা বিজেপি এবং তৃণমূল যে কথাটা বলছে যে আমরা মানুষকে ফ্রিতে রাশন দিচ্ছি, এই যে গল্পটা সারা দেশ জুড়ে চলছে, তো যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডেটা আছে তার মধ্যে থেকে আমি দেখেছি 81,35,00,000 মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার। তো যে দেশকে সরকারকে 81,35,00,000 মানুষকে এখনো রাশন দিয়ে জীবিকা ব্যবস্থা করে দিতে হচ্ছে, সেই দেশ কি করে উন্নতি করতে পারে? এটা একটা বড় প্রশ্ন। সেখানে মমতা ব্যানার্জি বলছেন আমি রাশন দিচ্ছি ফ্রিতে। এই যে ফ্রি রাশন ব্যবস্থা যেটা উনি করছেন, তাতে মানুষের কাছে রাশন পৌঁছিয়ে দেওয়ার থেকে ভালো হচ্ছে রোজগার পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তো মাসে মাসে 1000 টাকা, আগে 500 টাকা ছিল, 1000 টাকা করে দিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, অনেক মহিলা উপকৃত হতো। মহিলারা উপকৃত নয়, মহিলাদের হাতে কিছু টাকা পৌঁছিয়ে দিয়ে মহিলাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। যে মহিলারা হয়তো 1000 টাকা পেয়ে ভাবছেন আমি খুব আনন্দ পাচ্ছেন আজকে, কিন্তু সেই মহিলারা তো বুঝতে পারছেন না যে আজকে সারা পশ্চিম বাংলায় যে বিদ্যুতের বিল, সেটা ভারতবর্ষে সব থেকে বেশি নেওয়া হচ্ছে। আজকে আগে আপনি যদি 7 বছর আগে আপনার বাড়িতে যদি বিল থাকে, পুরনো 7-8 বছর পুরনো বিল থাকে, আপনি ওই বিলটা বের করবেন, আপনার বাড়িতে একটা পাখা আর যদি একটা বাল্ব জ্বলে, তখন আপনার বিল আসতো 130 টাকা থেকে 150 টাকা। আজকে একটা পাখাই আছে আর একটাই বাল্ব জ্বলছে, কিন্তু আপনার বিল আসছে 1300 টাকা। তাহলে এই যে ডিফারেন্সটা তৈরি হয়ে গেল,
তো 500 টাকা দিয়ে 150 টাকার বিলকে 1300 টাকা করে মানে দেওয়া আপনি বলছেন যেটা দেওয়া হচ্ছে ঘুরপথে আবার সেটা সব নিয়ে বাড়তি নিয়ে নেওয়া নেওয়া হচ্ছে। হচ্ছে। তো এগুলো হচ্ছে কি একটা মানুষের হয় না কি যেটা কাছ থেকে পাই আমি সেটাতে মানুষের একটা হয় যে আনন্দ পায়, কিন্তু তার পিছনে যে কত বড় বিপদ আসছে সেটা পরে বুঝে যায়, সেটা বুঝতে সময় লাগে। গ্রামে গঞ্জে প্রচারে যাচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন এই কথাগুলো? হ্যাঁ অবশ্যই বুঝাচ্ছি, মানুষকে বুঝাচ্ছি আমরা। মানুষ এখন লক্ষ্মী ভান্ডার নিয়ে মানুষকে যেভাবে ওরা ভয় দেখাচ্ছে কি লক্ষ্মী ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে, তো মানুষকে এটাও বলছি কি এটা দিল্লির ভোট, এখানে ভোট হলে দিল্লির সরকার আপনারা করবেন, সেখানে রাজ্যের কোনো যে পরিকল্পনা কি বলে ওটাকে মানে যেটা রাজ্য সরকারের যেগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো বন্ধ হবে না, এটা বুঝাচ্ছি। পাশাপাশি যে মহালক্ষ্মী ভান্ডারের কথা রাহুল গান্ধী বলেছেন, সেখানে এক একজন মহিলা বছরে 1 লক্ষ টাকা পাবেন এবং 8,500 টাকা প্রায় মাসে পাবেন। তো সেই সব কথা মানুষের কাছে তুলে ধরছি আমরা। বাবু, ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির প্রচারে হেভিওয়েট সব প্রচারকরা এসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসছেন, মিঠুন চক্রবর্তী তিনি আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা জেলায় একাধিক জনসভা করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। সেই তুলনায় আপনাদের দলের তো কোনো মানে হেভিওয়েট কোনো প্রচারক দেখা যাচ্ছে না। এটা কি মানে কোথাও পিছিয়ে পড়ছেন প্রচারের ক্ষেত্রে? না না, পিছিয়ে পড়ার কোনো প্রশ্নই নাই এখানে। কি আমার কাছে হচ্ছে রাজনীতিতে সব থেকে হেভিওয়েট হচ্ছে নির্বাচনে জনগণ, আর জনগণ আমার সঙ্গে আছে, তার থেকে হেভিওয়েট আর কেউ হয় না। জনসমর্থন আমার সঙ্গে আছে, সেটা প্রমাণিত হচ্ছে। আর যাদের কাছে জনসমর্থন নাই তারা কিছু চমক দেওয়ার জন্য কিছু মুখগুলোকে ব্যবহার করছেন। নরেন্দ্র মোদী এখানে এসেছিলেন, নরেন্দ্র মোদী এখানে এসে মানুষকে যা বার্তা দিয়ে গেছেন সেই বার্তাগুলো, তার আগে 15,000 কোটি টাকার প্রকল্প উনি নদিয়াতে ঘোষণা করে গেলেন। তো এই যে 15,000 কোটি টাকার প্রকল্প উনি ঘোষণা করলেন, তার মধ্যে রায়গঞ্জের 4 লেন রাস্তারও উল্লেখ করা আছে। এগুলো নির্বাচনী আগে একটা চমক দিয়ে গেলেন, কেন কি বিগত দিনে আমরা তো দেখেছি নরেন্দ্র মোদী বলেছিলেন 15 লাখ রুপিয়া আয়েগা, अच्छे दिन आएंगे, काला धन वापिस आएगा, এইসব গল্প 2 করোড় নকরি মিলেগা, এই যে গল্পগুলো পরে কি হলো, এটা নির্বাচনী জুমলা বলে ওনারা বেরিয়ে গেলেন। আজকে যে কথাগুলো বলছেন এগুলো নির্বাচনী জুমলা হবে না তার কি গ্যারেন্টি আছে? বিজেপি গ্যারেন্টি দিতে পারবে? মোদীজি যা বলছেন সেগুলো শুধু নির্বাচনী একটা চমক দিতে এসেছিলেন, সেই চমক দিয়ে কিছু কর্মীদেরকে উৎসাহ করা যায়, কিন্তু সাধারণ জনগণ তাতে আর ওই ফাঁদে পা দেওয়ার জন্য তৈরি না। আমরা যারা প্রচারক আছি, আমাদের প্রচারে কালকে আমাদের জনসভা হয়েছে, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি লিডার অফ অপোজিশন অধীর রঞ্জন চৌধুরী এসে এখানে সভা করে গেছেন। তার আগের দিন আমাদের যে বেঙ্গলের অবজারভার মীর আহমদ মীর সাহেব বিপি সিং জি, উনি এসে করণদিঘি আমার সঙ্গে প্রোগ্রাম করে গেছেন। এরপরে আমাদের রাহুল গান্ধীজির সঙ্গে আলোচনা হচ্ছে, ওনার বিজি শিডিউলের মধ্যে যেহেতু উনিও এক জায়গায় নির্বাচনে দাঁড়িয়েছেন, সেখান থেকে নিয়ে আসার আসা, তো ওখানে কথা হচ্ছে উনি যখন সময় দেবেন সেভাবে আমরা প্রোগ্রাম ওখানে করব। জোট প্রার্থী হিসাবে লড়ছেন, বামফ্রন্ট সমর্থিত, যেখানে প্রচারে যাচ্ছেন বামেদের সমর্থন কি পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন বামেদের? দেখুন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যেটা আমি দেখছি কি আমাদের সঙ্গে বাম আর কংগ্রেসের মধ্যে কোনো তফাৎ নেই। প্রত্যেকটা বিধানসভায় বামফ্রন্ট আর কংগ্রেস যৌথভাবে কিন্তু গ্রাম সভা থেকে নিয়ে বুথ সভা থেকে নিয়ে স্ট্রিট কর্নার সমস্ত জায়গায় কিন্তু ঝাঁপিয়ে পড়েছে, এবং সাধারণভাবে যে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার করা সেই কাজেও কিন্তু বাম কংগ্রেস কর্মীরা লেগে পড়েছে। শেষ প্রশ্ন আপনার কাছে ভিক্টর দা, 26 তারিখে নির্বাচন, কি আবেদন জানাবেন ভোটারদের কাছে? আমি রায়গঞ্জবাসীর কাছে বাম কংগ্রেসের প্রার্থী হিসাবে সকল রায়গঞ্জবাসীর কাছে এটাই আবেদন রাখবো কি এই লড়াইটা হচ্ছে দেশ রক্ষার লড়াই, সংবিধানকে বাঁচাবার লড়াই, আর আমাদের দেশের যে ধর্মীয় সম্প্রীতিকে বাঁচাবার লড়াই। সেই লড়াইতে আপনারা সবাই এগিয়ে আসুন, আর দেশকে রক্ষা করার জন্যে রায়গঞ্জবাসী এখানে বাম জোট কংগ্রেস হিসাবে আপনারা আমাকে আগামী 26 তারিখ 1 নম্বর বোতাম টিপে ভোট দিন। এই আবেদন রেখে সকলকেই বলবো কি আপনারা যদি আমাকে প্রার্থী হিসাবে জিতিয়ে পাঠান, তো এতটুকুই আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে আপনাদেরকে কোনোদিন এই মানে হবে না কি আপনারা দুঃখ হবে না যে আপনারা যাকে পাঠিয়েছেন সে আপনার কথা বলতে পারছে না। আপনারা দেখবেন কি আপনাদের হয় আপনাদের কণ্ঠ রায়গঞ্জের সড়ক থেকে নিয়ে দিল্লির সদন অবধি আপনার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি নেব, এবং আপনাদের অধিকারের লড়াই ওখানে জোর গলায় হবে, সেটা আপনারা দেখতে পারবেন।
আপনারা এতক্ষণ শুনলেন, আমরা কথা বললাম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজের কথা। বরাবরই একটা প্রতিবাদী চরিত্রের তকমা তার নামের সঙ্গে জুড়ে রয়েছে একাধিক জায়গায় বিভিন্ন গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও। এবং তিনি যেটা জানালেন যে এই পরিস্থিতিতে তিনি চ্যালেঞ্জ নিতে পিছপা হন না এবং তিনি সেই চ্যালেঞ্জ খুব ভালো মতো অ্যাকসেপ্ট করেছেন। আগামী 26 তারিখে দ্বিতীয় দফায় এখানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে এই মুহূর্তে শহর থেকে গ্রাম ঘুরে বেড়াচ্ছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। তিনি বিভিন্ন তার যে দেশ বাঁচানোর লড়াই, তিনি এই ডাক বলছেন বৃহত্তর প্রেক্ষাপটে এই রাজনৈতিক লড়াই। তবে শেষ পর্যন্ত জনতা জনার্দন কোন দিকে তাদের রায় দেয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ নির্বাচনী অনুষ্ঠান ভোটের খাস কথা। নমস্কার। ভোটের খাস কথা।